যুক্তরাষ্ট্রের শিকাগো ও মিসৌরিতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের হাঙ্গামায় পণ্ড নির্বাচনী সমাবেশ। রিপাবলিকান দলের মনোনয়ন লড়াই খামখেয়ালিপূর্ণ বললেন ওবামা। ১.৫ বছরের মধ্যে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠানের আশা জাতিসংঘের। শান্তি আলোচনায় কুর্দিদের অন্তর্ভুক্ত করার আহ্বান মস্কোর। যৌন নির্যাতনে অভিযুক্ত শান্তিরক্ষীদের পুরো ইউনিট দেশে ফেরত পাঠাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস। ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রত্যাহার করা হবে সব সেনা। এবং মার্কিন নিয়ন্ত্রণ মুক্ত করতে দক্ষিণ কোরিয়ায় আক্রমণের হুঁশিয়ারি উত্তরের। কোরীয় উপদ্বীপে সামরিকীকরণের সমালোচনায় চীন ও রাশিয়া। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। যুক্তরাষ্ট্রের 2টি রাজ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ব্যাপক হাঙ্গামার মধ্যে পণ্ড হয়ে গেছে। মিসৌরি অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরোধী ও সমর্থকদের মধ্যে উত্তেজনার পর শিকাগো ইউনিভার্সিটির র্যালিতে হাতাহাতি ও ধরপাকড়ের ঘটনা ঘটে। নিরাপত্তার কারণ দেখিয়ে পরে প্রচারণা বাতিল করেন ট্রাম্প। রিপাবলিকান দলের মনোনয়ন লড়াইকে ঠাট্টা ও খামখেয়ালিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে মঙ্গলবার 5টি রাজ্যে নির্বাচনের পর রিপাবলিকানদের মনোনয়ন দৌড়ে প্রতিযোগীর সংখ্যা কমে আসতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। শুক্রবার শিকাগো ইউনিভার্সিটি প্রাঙ্গণে ট্রাম্পের প্রচারণা সভা ব্যাপক হাঙ্গামা ও ধরপাকড়ের পর অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। ট্রাম্পের সমর্থনে জড়ো হওয়া কয়েক হাজার সমর্থক তার পক্ষে স্লোগান দিতে থাকলে হঠাৎই মঞ্চে উঠে ট্রাম্পের বিপক্ষে স্লোগান দিতে থাকেন তার বিরোধীরা। মুহূর্তের মধ্যেই প্রচণ্ড গোলমাল বেঁধে যায়। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্পের পক্ষে প্রচারণা বাতিল করেন তার সহকারী। মিস্টার ট্রাম্প আমাদের মাঝে পৌঁছালেও উপস্থিত সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি আজকের প্রচারণা বাতিল ঘোষণা করেছেন। এর আগে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়। বক্তব্য দেওয়ার মাঝেই হঠাৎ তোপের মুখে পড়েন ট্রাম্প। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে কিছুটা রক্ষা হলেও সভার বাইরে চলতে থাকে ট্রাম্প বিরোধী স্লোগান। এদিকে রিপাবলিকান দলের মনোনয়ন লড়াইকে ঠাট্টা ও খামখেয়ালিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিতর্কের মঞ্চে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের আচরণ স্কুল আঙ্গিনার ছেলেখেলা বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ডেমোক্রেটদের হয়ে অর্থ সংগ্রহের সভায় ট্রাম্পের কড়া সমালোচনা করেন ওবামা। রিপাবলিকানদের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াই ছেলেখেলায় পরিণত হয়েছে। তাদের বিতর্কের মঞ্চকে আমার ঠাট্টা মঞ্চ কিংবা স্কুলের আঙিনা বলে মনে হয়। যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে দুই দলের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত। মঙ্গলবারের প্রাইমারিকে ঘিরে নানা আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। এই নির্বাচন দুই ডেমোক্রেট প্রার্থীর জন্য প্রতিনিধি বাড়িয়ে নেওয়ার উপলক্ষ হলেও এখানে রিপাবলিকানদের হিসেব নিকেশ অনেকটাই চূড়ান্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 5টি রাজ্যের নির্বাচনের পর রিপাবলিকানদের মনোনয়ন দৌড়ে প্রতিযোগীর সংখ্যা কমে আসতে পারে বলেও ধারণা করছেন তারা। ট্রাম্পকে ঠেকাতে রিপাবলিকান শিবির একাট্টা হলেও তাকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা। এই 5টি রাজ্যের প্রাইমারি রিপাবলিকানদের মনোনয়ন হিসেব নিকেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্লোরিডায় রুবিও ও ওহাইওতে জন কেসিক জয় না পেলে তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়বেন। এদিকে মনোনয়ন লড়াই থেকে সরে যাওয়ার কয়েকদিন পর সাবেক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন বেন কারসন। শুক্রবার ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের জনসভায় তার প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা দেন কারসন। মঙ্গলবার ফ্লোরিডা, ইলিনয়, মিজৌরি, নর্থ ক্যারোলাইনা ও ওহাইও অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটদের প্রতিনিধি বাছাই অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ট্রাম্প 459 ও হিলারি 1221 প্রতিনিধির সমর্থন পেয়ে নিজ নিজ দলের মনোনয়ন লড়াইয়ে শীর্ষে রয়েছেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। 18 মাসের মধ্যে সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডে মিস্তুরা। শান্তি আলোচনায় নতুন কোনো পক্ষকে আমন্ত্রণ জানানো হবে না বলেও জানান তিনি। তবে এর পরপরই আলোচনায় কুর্দিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে জাতিসংঘ কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে সিরীয় সংকট সমাধানে দেশটিকে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চল বা প্রদেশে বিভক্ত করার বিষয় বিবেচনা করছে পশ্চিমা বিশ্ব ও রাশিয়া। সিরিয়ায় যুদ্ধবিরতি চলায় বর্তমানে সেখানকার পরিবেশ অনেকটাই শান্ত। পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে থেমে গেছে ট্যাঙ্ক আর ভারী অস্ত্রশস্ত্রের গর্জন। আর এর সুযোগে দেশটির বিভিন্ন এলাকায় আবারও শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। শনিবার অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় দামেস্ক, ইদলিব, হোমস ও দেরা প্রদেশের বেশ কয়েকটি এলাকায় আসাদ বিরোধী স্লোগানে বিক্ষোভ করছে সেখানকার বাসিন্দারা।
জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডে মিস্তুরা আশা প্রকাশ করেছেন, শান্তি আলোচনা শুরুর 18 মাসের মধ্যেই সিরিয়ায় প্রেসিডেন্ট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রুশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই নির্বাচন অনুষ্ঠিত হবে জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে। এছাড়া আলোচনায় নতুন কোনো পক্ষের অন্তর্ভুক্তির বিষয়টিও নাকচ করে দেন তিনি। তবে মিস্তুরার এই বক্তব্যের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়া আলোচনায় সিরীয় কুর্দিদের প্রথম থেকেই যুক্ত করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন। মস্কো এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনায় কুর্দিদের না নেয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বলতা বলে বিবেচিত হবে। সিরিয়ার এই বড় ও প্রভাবশালী সম্প্রদায়টি শুরু থেকেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্র। তাদেরকে আলোচনার অংশ না করা জাতিসংঘের একটি বড় ভুল হিসেবে প্রমাণিত হবে বলে আমরা মনে করি। তারা সত্যি সত্যিই আইএস ও সিরীয় আল কায়েদার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। একই দিন নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সিরিয়ায় ঐক্য বজায় রাখতে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করার সম্ভাব্যতা যাচাই করছে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলো। এ বিষয়ে একটি প্রস্তাব ইতোমধ্যে সিরিয়া বিষয়ক বিশেষ দূত মিস্তুরার কাছে দেয়া হয়েছে বলেও ওই সূত্র জানায়। কয়েকদিন আগে আল জাজিরাকে মিস্তুরা বলেছিলেন, সিরিয়াকে কয়েকটি স্বায়ত্তশাসিত প্রদেশ ভিত্তিক একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বিষয়ে আসন্ন জেনেভা বৈঠকে আলোচনা হতে পারে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া 22,000 আইএস সদস্যের পরিচয় তালিকায় গত নভেম্বরে প্যারিসে হামলা চালানো 3 সন্দেহভাজনের নাম পাওয়া গেছে। বিবিসি জানায়, তালিকায় যে 3 জনের নাম পাওয়া গেছে তারা হলেন সামি আমিমুর, ফুয়েদ মোহাম্মদ এগাদ ও ওমর ইসমাইল মুস্তেফাই। তারা 2013-2014 সালে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে যায়। খুঁজে পাওয়া তালিকাটি জার্মানি, যুক্তরাজ্য ও সিরিয়ার বিরোধী নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর হাতে এসেছে। এতে 40টি দেশ থেকে সংগ্রহ করা আইএস যোদ্ধাদের তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যম। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস টি মাইজিয়ার বলেন, তালিকায় পাওয়া তথ্যগুলো আইএস সম্পর্কে জানতে ও তাদের প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ দেবে। জার্মান পুলিশের সন্ত্রাস দমন বিভাগ তালিকাটি যাচাই বাছাই করে দেখছে বলেও জানান তিনি। নতুন মন্ত্রিপরিষদ গঠন করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ করেছে দেশটির প্রভাবশালী ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের সমর্থকেরা। বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনের অদূরে তাহরির স্কোয়ারে শুক্রবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে 10,000-এরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়। এ সময় বর্তমান সরকারের মন্ত্রীরা দুর্নীতিবাজ ও অদক্ষ বলে মত প্রকাশ করে বিক্ষোভকারীরা। প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর বিক্ষোভ চলাকালে এই বিবৃতিতে বলেন, কোনো ধরনের ভয়ভীতির তোয়াক্কা না করে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির মন্ত্রী পরিষদে সংস্কার চালিয়ে যাওয়া উচিত। গেল সপ্তাহেও একই দাবিতে বিক্ষোভ করেন সদর সমর্থকরা। শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালনকারী কোনো সেনা বা পুলিশ সদস্য যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত হলে তার পুরো ইউনিটকে দেশে ফেরত পাঠাবে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। এতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে যার যার দেশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বা জাতিসংঘ যদি গৃহীত ব্যবস্থায় সন্তুষ্ট না হয়, তবে ওই দেশের সব সেনাকে শান্তিরক্ষী বাহিনী থেকে ফেরত পাঠানো হবে। জাতিসংঘের 16টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন 1,06,000 সেনা ও পুলিশ। 2014 সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে 10,000 শান্তিরক্ষী মোতায়েনের পরই সেখানে কয়েকজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠে। জাতিসংঘের মতো একটি সংস্থার পতাকা বহন করে কিভাবে শান্তিরক্ষীরা এমন জঘন্য কাণ্ড করতে পারে আমরা বুঝতে পারি না। এমন কিছু মনে হলেই আমার লজ্জা হয়। তবে এটাও সত্য যে কয়েকজনের জন্য পুরো বাহিনীর সুনাম নষ্ট হতে দেয়া যায় না। শিগগিরই যৌন নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রথমবারের মতো শান্তিরক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি প্রস্তাব পাশ করল জাতিসংঘ। সংস্থার মহাসচিব বান কি মুনের সুপারিশের ভিত্তিতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি 14-1 ভোটে পাশ হয়। এর ফলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের যেসব সদস্যের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বা উঠবে তার পুরো ইউনিটকে দেশে ফেরত পাঠানো হবে, যাতে নিজের দেশেই তার বিচার হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে শান্তিরক্ষী মিশন থেকে ওই দেশের সব সেনাকে প্রত্যাহার করা হবে।
যারা যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত, এটি শুধু তাদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে তা নয়, এর মধ্যে দিয়ে সবাইকে সতর্ক করে দেয়া হলো যেসব শান্তি মিশন এবং দেশ এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে তাদের জন্য এটি একটি পরিষ্কার বার্তা। রাশিয়া, মিশর সহ আফ্রিকার কয়েকটি দেশ শুরুতে দু একজনের অপরাধের কারণে সম্মিলিতভাবে গোটা ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তারা পিছিয়ে আসে। কেবল মিশর ভোটদানে বিরত থাকে। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নতুন করে ৯৯টি যৌন নির্যাতনের অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। আর ২০১৪ সালে এমন অভিযোগের সংখ্যা ছিল ৮০। অভিযুক্ত শান্তিরক্ষীদের মধ্যে সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। গত আগস্টে যৌন হয়রানির অভিযোগে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত কঙ্গোর প্রায় ৮০০ সেনাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। জাতিসংঘ নিয়ম অনুযায়ী যেসব দেশ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠায় তারাই যে কোনো অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দক্ষিণ সুদানে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সেনা ও তাদের মিত্রযোদ্ধাদের পুরস্কার হিসেবে বেতনের পরিবর্তে দেয়া হচ্ছে ধর্ষণের অনুমতি। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, গত বছর দেশটিতে এই প্রক্রিয়ায় অন্তত ১৩০০ নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও জানায় সংস্থাটি। ক্ষমতার দ্বন্দ্বে সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণে ২০১৩ সালের ডিসেম্বর থেকেই সংঘাত আর সংঘর্ষ দক্ষিণ সুদানের প্রতিদিনকার চিত্র। গত ৩ বছরে দেশটিতে গৃহযুদ্ধ আর নানা সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ, গৃহহীন হয়েছেন প্রায় ২০ লাখ। এ অবস্থায় শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাদের সম্পর্কে গা শিউরে ওঠার মতো এক তথ্য দেয় জাতিসংঘ। দক্ষিণ সুদান বিষয়ক সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের পুরস্কার হিসেবে আগে সেনা সদস্যদের পারিশ্রমিক দেয়া হলেও এখন বেতনের পরিবর্তে দেয়া হচ্ছে ধর্ষণের অনুমতি। গত ১ বছরে এই প্রক্রিয়ায় অন্তত ১৩০০ নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও জানায় সংস্থাটি। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হচ্ছে ২০১৫ সালেও দেশটিতে মানবতাবিরোধী অপরাধ অব্যাহত রয়েছে এবং এর হার আগের চেয়েও অনেক বেশি। সরকারি বাহিনীর সদস্যরা প্রতিদিনই বেসামরিক নাগরিক হত্যা সহ অপহরণ এবং ধর্ষণের মতো অপরাধ এবং সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে। প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ সুদানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা, সশস্ত্র যোদ্ধাদের যে কোনো কিছু করার এবং যে কোনো কিছু ছিনিয়ে নেয়ার বিষয়ে দেশটির সরকারের সঙ্গে চুক্তি রয়েছে। এছাড়াও সরকার বিরোধীদের প্রতি সমর্থনের শাস্তি হিসেবে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অনেককেই সেনা সদস্যরা জীবন্ত পুড়িয়ে শিপিং কন্টেনারে শ্বাসরোধ করে এবং গাছের সঙ্গে ফাঁস দিয়ে হত্যা করছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। পরিস্থিতি আসলেই অত্যন্ত কঠিন। হাজার হাজার নারী ও শিশু এখনো সেখানে ঝুঁকির মধ্যে রয়ে গেছে। অবিলম্বে এদের নিরাপত্তার ব্যবস্থা করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। যদিও এসব অভিযোগের প্রায় সবই অস্বীকার করেছে দক্ষিণ সুদান সরকার। সেই সঙ্গে দেশটিতে আইন রয়েছে এবং সে অনুসারেই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইশতেহার প্রকাশ, অবকাঠামোগত উন্নয়ন আর চিকিৎসা সেবা বাড়ানোর প্রতিশ্রুতি। দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের অধীনতা মুক্ত করতে প্রয়োজনে আগে আক্রমণের জন্য উত্তর কোরীয় সামরিক বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন বক্তব্য আসে। এদিকে উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচি বন্ধে চীন ও রাশিয়া সমর্থন জানালেও কোরীয় উপদ্বীপে সামরিকীকরণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে দুই কোরিয়ার মধ্যে। স্যান ইয়ং নামে এ যৌথ মহড়ায় অন্তত ১৯,০০০ সদস্য যোগ দিয়েছে। গত সপ্তাহ থেকে শুরু হলেও এই প্রথম এর ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী। এই মহড়ার কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার বিজ্ঞানীদের তৈরি করা ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র সহ আরও কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা দেন দেশটির নেতা কিম জং উন। এর পরদিনই এই মহড়ার কারণে দেশটির সেনাপ্রধান এক বিবৃতিতে জানান, দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের অধীনতা মুক্ত করতে প্রয়োজনে আগে আক্রমণের জন্য উত্তর কোরীয় সামরিক বাহিনী প্রস্তুত আছে। উত্তর ও দক্ষিণ কোরিয়া ইস্যু নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহলও। এই বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যদিও পিয়ং ইয়ং এর দাবি মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে তারা।
এরপর থেকেই কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও চরম আকার ধারণ করে। উত্তর কোরিয়ার মিত্র দেশ হলেও পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুরোপুরি সমর্থন জানান চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। তবে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিকীকরণের সমালোচনা করতেও ছাড়েননি তারা। মস্কোতে দ্বিপক্ষীয় আলোচনায় এসব মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই না। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞাকে আমরা সমর্থন করি। দক্ষিণ কোরিয়া যে নিজেদের রক্ষায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে সেটিও ঠিক আছে, তবে কোরীয় উপদ্বীপে শান্তি আনার নামে যুক্তরাষ্ট্রের সামরিকীকরণের বিরোধিতা করছি আমরা। এটি রাশিয়া ও চীনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। আমরা আশা করব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার গুরুত্ব দেবে পিয়ংইয়ং। তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে জাতিসংঘের নিষেধাজ্ঞা না মেনে চললে তাদের পাশে কোনো দেশ থাকবে না। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, উত্তর কোরিয়ার একটি সাবমেরিন সাগরে মহড়ার সময় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সাবমেরিনটি সাগরে ইচ্ছে করে ডুবে আছে নাকি দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে গেছে সে খবর জানাতে পারেনি তারা। মার্কিন বাহিনী সাবমেরিনটির উপর নজর রাখছিল। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আরব লীগ। শুক্রবার মিশরের কায়রোতে সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী পরিষদের প্রায় সব সদস্য এ বিষয়ে একমত হয়েছেন বলে জানায় মুসলিম দেশগুলোর এই সংগঠন। তবে এমন ঘোষণায় আপত্তি জানিয়েছে লেবানন ও ইরাক। এর আগে গত সপ্তাহে সুন্নি নিয়ন্ত্রিত উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। লেবাননে শিয়াদের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে লড়াই করছে। শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে দমনে সৌদি আরব লেবাননকে চাপ প্রয়োগ করছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এমন ঘোষণার একদিন পরেই একে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল আরব লীগ। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইয়েজের অবরুদ্ধ এলাকাগুলো নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। আল জাজিরা জানায়, গত কয়েক মাস থেকে হাউথি বিদ্রোহীদের দখলে থাকা গুরুত্বপূর্ণ সড়কগুলো শুক্রবার খুলে দেওয়া হয়েছে। তাইজের গভর্নর আলী আল মামারি জানান, সৌদি জোটের বিমান হামলার সহায়তায় শহরটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় এলাকা নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়েছে। এর ফলে তাইজে খাদ্য সংকটে থাকা প্রায় 2 লাখ মানুষের কাছে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছানো যাবে বলেও জানান তিনি। এদিকে শুক্রবার হাউথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে 6 বেসামরিক নাগরিক ও 40 বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। গাজা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য দপ্তরের বরাতে আল জাজিরা জানায়, শনিবার সকালে গাজা উপত্যকায় হামাসের একটি ক্যাম্পে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ইয়াসিন আবু খোসা নামের 10 বছরের ওই কিশোর নিহত হওয়ার ছাড়াও তার 6 বছর বয়সী বোন ইয়াসমিন মারাত্মকভাবে আহত হয়। তারা হামলাস্থলের আশপাশেই বসবাস করত বলে জানায় গণমাধ্যম। ইসরায়েলি পুলিশ জানায়, শুক্রবার রাতে হামাস ইসরায়েলের দিকে 3টি রকেট ছোড়ার কয়েক ঘন্টা পরে তাদের পক্ষ থেকে এই হামলা চালানো হয়। তবে রকেট ছোড়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের সাথে 6 বিশ্ব শক্তির পরমাণু চুক্তিতে রাশিয়ার পক্ষে সব শর্ত পূরণ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ বিষয়ে একটি ডিক্রিতে সই করেন তিনি। এতে বলা হয়, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী শর্ত পূরণ করা হয়েছে। চলতি বছরের 16 জানুয়ারি থেকে 5 বিশ্ব শক্তি ও জার্মানি চুক্তি বাস্তবায়নে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে। 2015 সালে 14 জুলাই ইরানের সাথে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তি হয়। কয়েকদিন পরেই চুক্তির আওতায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তাব পাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 2013 সালে তুরস্কের ইস্তাম্বুলের গেজি পার্কে সরকার বিরোধী বিক্ষোভের সময় নিহত কিশোরের স্মরণে আয়োজিত সমাবেশ বন্ধ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার ওকমেইদানি জেলায় বার্কিন এলভান নামে ওই কিশোরের জন্মস্থানে বিক্ষোভ করতে জড়ো হয় 200-এরও বেশি বিক্ষোভকারী। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে। 2013 সালের জুনে ইস্তাম্বুলের গেজি পার্কে এরদোয়ান সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের
ক্যানিস্টারের আঘাতে বার্কিনের মৃত্যু হয়। চলতি মাসে একটি ভিডিও ফুটেজের ভিত্তিতে ওই পুলিশকে শনাক্ত করা হয়েছে এবং তাকে শীঘ্রই বিচারের মুখোমুখি করা হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, মানব পাচার চক্রের তৎপরতা রোধে ন্যাটোর কৌশল পরিবর্তন, সংকট মোকাবেলায় তুরস্ক, গ্রিস ও ইউরোপের সীমান্ত রক্ষীদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত, অবকাঠামোগত উন্নয়ন আর চিকিৎসা সেবা বাড়ানোর প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতায় ক্ষমতাসীন দলের কার্যালয়ে 146 পাতার ইশতেহার প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি আসন্ন নির্বাচনে তৃণমূল জয় পেলে নতুন বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। দলটির এবারের ইশতেহারে নতুন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সিঙ্গুরের জমি তাদের মালিকদের ফেরত দেয়া ও শিল্পক্ষেত্রে উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। তবে বিরোধীরা বলছে, গতবার তৃণমূলের ইশতেহারে রাজ্যের শিল্পে সবুজ বিপ্লব আনার প্রতিশ্রুতি দিলেও তার কিছুই বাস্তবায়িত হয়নি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 6 পর্বের ভোটের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী 4 এপ্রিল। মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শুক্রবার সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মি ইন্ট সুয়ের নাম মনোনীত করেছে সামরিক জান্তা। রাজধানী নাইপিদোতে পার্লামেন্টের সামরিক সদস্যরা এক রুদ্ধতার বৈঠকের পর সুয়ের নাম মনোনীত করেন। 2007 সালে ইয়াঙ্গুনে বুদ্ধ ভিক্ষুদের সরকার বিরোধী আন্দোলন বন্ধে সামরিক অভিযানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন সুয়ে। এ কারণে মনোনীত ওই প্রার্থীর নাম যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বলে জানা গেছে। গত বছরের নভেম্বরে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জয়লাভ করলেও পার্লামেন্টের 25% আসন এখনও সেনাবাহিনীর দখলে রয়েছে। এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিম্নকক্ষ থেকে সুচির ঘনিষ্ঠ সহচর হিতিন কিয়াও মনোনীত হন। মানব পাচারকারী চক্রের তৎপরতা বন্ধে অভিযানের কৌশল পরিবর্তন করতে যাচ্ছে ন্যাটো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কথা জানান সংস্থার মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ইজিয়ান সাগরে তুর্কি ও গ্রিক উপকূল রক্ষীদের পাশাপাশি ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থায় ফ্রন্টেক্স ও একযোগে কাজ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। মেসিডোনিয়ার সীমান্তবর্তী গ্রিসের ইডোমিনি শহরে অপেক্ষায় থাকা হাজার হাজার শরণার্থীর একজন নিসরিন শিকো। সিরিয়ার যুদ্ধক্ষেত্রে স্বামীকে হারিয়েছেন এই 5 সন্তানের মা। প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপমুখী হয়েছেন ঠিকই, কিন্তু এখনো কোনো আশ্রয় মেলেনি। পানীয় খাবারের অভাব, প্রতিকূল আবহাওয়া আর প্রতিনিয়ত অনিশ্চয়তা তার নিত্যসঙ্গী। 10 দিন ধরে এখানে আটকে আছি। রাত নামলেই এখানে বৃষ্টি হয়, তাঁবু কম্বল সব ভিজে যায়। এই অবস্থায় 5টা বাচ্চা সামাল দেওয়া সহজ কথা নয়। সারা রাত চোখের পাতা এক করতে পারি না। যারা মেসিডোনিয়ার সীমান্ত পার হতে পেরেছেন তারা আবার আটকে গেছেন সার্বিয়ার সীমান্তবর্তী তাবানোভকে শহরের এই আশ্রয় শিবিরে। সেখানেও যাদের ঠাঁই হয়নি তাদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে দুদেশের মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে। সার্বিয়ার সরকার অভিবাসীদের 72 ঘন্টার মধ্যে ক্রোয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিলেও তার কোনো প্রয়োগ নেই। অভিবাসীর এই স্রোত সামাল দিতে ও মানব পাচারকারীদের তৎপরতা রোধে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার ও জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উর্সুলা ফন ডার লেয়েন। ইজিয়ান সাগরের যে পথ দিয়ে অভিবাসীরা তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করছে সেখানে দুদেশের উপকূলরক্ষীদের পাশাপাশি ফ্রন্টেক্সের সদস্যদের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে একমত হয় ন্যাটো। ইজিয়ান সাগরে তল্লাশিতে এখন থেকে আমরা এমন কিছু কৌশল নেব যাতে মানব পাচার পুরোপুরি নির্মূল করা যায়। আমাদের লক্ষ্য অপরাধী চক্রগুলোকে ধরা, সত্যিকারের শরণার্থীদের ফেরত পাঠানো নয়। মানব পাচারকারী চক্র অভিবাসীদের শোষণ করে যেভাবে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে তা বন্ধ করতে আমাদের দ্রুত সমাধানের পথ খুঁজতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনীকে সব ধরনের সহায়তা দেবে। এদিকে মানব পাচারকারীদের খপ্পরে পড়া শিশু আয়লানের মৃত্যুর ঘটনায় 2 সন্দেহভাজন সিরীয় মানব পাচারকারীকে তুরস্ক কর্তৃপক্ষ আদালতের মুখোমুখি করেছে। বাকি 6 সন্দেহভাজনের বিচার কাজ শিগগিরই শুরু হবে। অভিযুক্ত আসেল আল ফাহাদ ও মুয়াফাকা আল বাশা শিশু আয়লানের মৃত্যুর জন্য তার বাবা আব্দুল্লাহ কুর্দিকে দায়ী করলেও তিনি তা অস্বীকার করেন। গত বছরের সেপ্টেম্বরে গ্রিসে যাওয়ার পথে ইজিয়ান সাগরে নৌকাডুবিতে মারা যায় 3 বছর বয়সী আয়লান কুর্দি ও তার পরিবার। তুরস্কের বদরাম উপকূলে আয়লানের মৃতদেহের ছবি গণমাধ্যমে প্রকাশ পেলে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিশ্ব তৎপর হয় শরণার্থীদের দুর্দশা লাঘবে উদ্যোগ নিতে। সাঞ্জানা চৌধুরী, সময় সংবাদ।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনি পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি তার পদত্যাগপত্র দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিকিন্সের কাছে জমা দিয়েছেন। তবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। গেল 26 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। তাই সরকার গঠন করতে হলে জোট গঠনের বিকল্প নেই রাজনৈতিক দলগুলোর সামনে। নতুন মেয়াদে কেনি সহ প্রধানমন্ত্রী পদে প্রার্থী ছিলেন মোট 4 জন। বৃহস্পতিবারের পার্লামেন্ট অধিবেশনে তারা প্রত্যেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট অর্জনে ব্যর্থ হয়। তবে বিবিসির খবরে বলা হচ্ছে আগামী 22 মার্চ আইরিশ পার্লামেন্ট ড্যালিলে আবারও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা চালানো হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ বলেছেন কোনো কারণ ছাড়া তিনি পদত্যাগ করবেন না। শুক্রবার সাও পাওলোতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে এরই মধ্যে দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এ ধরনের সংকট তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করেন রোসেফ। তিনি বলেন, সিলভাকে গ্রেফতার করার যে আবেদন করা হয়েছে তার আইনি কোনো ভিত্তি নেই। এছাড়া দেশ পরিচালনায় সিলভার মতো একজন নেতা পাওয়ায় সরকারের গর্ব করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ব্রাজিলের সাও পাওলোতে অব্যাহত ভারী বৃষ্টিতে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে এ পর্যন্ত ফ্রান্সিসকো মোরাতো শহরে 9 জন এবং মাইরিপোড়া শহরে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দমকল বাহিনী। এছাড়াও গুয়ারুলোস এবং কাজামার শহরে বৃষ্টির পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে আরও অন্তত 3 জনের। যদিও বৃষ্টিতে এখন পর্যন্ত নিখোঁজের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকোর জনজীবন। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে এ তুষারপাত শুরু হয়। গ্রীষ্মের শুরুতে আকস্মিক এ তুষারপাতে হতবিহ্বল মেক্সিকোর জনগণ। এরই মধ্যে দেশটির সনোরা রাজ্যের তাপমাত্রা নেমে গেছে 0 ডিগ্রিরও নিচে। তুষারপাতের ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে মেক্সিকোর জাতীয় আবহাওয়া অধিদপ্তর। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় বন্ধ রয়েছে কোটজোকোলকা বন্দরের কার্যক্রম। ধারণা করা হচ্ছে সপ্তাহ জুড়ে এই তুষারপাত অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তার স্বামী রোনাল্ড রিগানের লাইব্রেরিতে তা সম্পন্ন হয়। বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা ও হোয়াইট হাউসের সাবেক 9টি পরিবারের সদস্য সহ প্রায় 1000 অতিথি এতে অংশ নেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে লাইব্রেরি চত্বরে রোনাল্ড রিগানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। এর আগে বুধবার ও বৃহস্পতিবার ন্যান্সির মরদেহে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান সাধারণ নাগরিকরা। হৃদরোগে আক্রান্ত হয়ে গেল রোববার 94 বছর বয়সে মারা যান ন্যান্সি রিগান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী দম্পতি হিসেবে বিবেচনা করা হয় রিগান দম্পতিকে। 70-এর দশকের প্রগতিশীল রক ব্যান্ড এমারসন লেক অ্যান্ড পালমারের কিবোর্ড শিল্পী কিথ এমারসন 71 বছর বয়সে মারা গেছেন। গতকাল ব্যান্ড দলটির ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, ব্রিটিশ এই কিবোর্ড শিল্পী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্টা মনিকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। 1944 সালে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে জন্ম নেয়া এমারসন দ্য নাইস, গ্রেগ লেক, কিং ক্রিমসন ও কার্ল পামারের মতো জনপ্রিয় ব্যান্ডগুলোতে কাজ করেছেন। 2004 সালে পিকচার অফ অ্যান এক্সিবিশনিস্ট নামে আত্মজীবনী লিখেছিলেন কিথ এমারসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের কুখ্যাত অশউইৎজ শিবির থেকে বেঁচে ফেরা এক ভাগ্যবান এবার বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ড করেছেন। ইসরায়েল ক্রিস্টাল নামে ওই ব্যক্তির বয়স 112 বছর 6 মাস বলে জানিয়েছে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। 1903 সালে পোল্যান্ডের জার্নো শহরে জন্মগ্রহণ করেন ক্রিস্টাল। 1945 সালের মেতে অশউইৎজ শিবির থেকে মুক্তির পর তিনি ইসরায়েলের হাইফা শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ওই শিবিরেই তিনি হারান তার প্রথম স্ত্রীকে। পরে দ্বিতীয় বিয়ে করে কনফেকশনারির ব্যবসা গুছিয়ে বসেন। এই দীর্ঘায়ুকে সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে মনে করেন ক্রিস্টাল। তার আগে সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড গড়েন জাপানি নাগরিক ইয়াসুতারু কাইদে। চলতি বছরের জানুয়ারিতে তিনি মারা যান। সে সময় তার বয়স হয়েছিল 112 বছর 312 দিন।
ভারতের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ আদালতের আপত্তি সত্ত্বেও নয়াদিল্লিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। শুক্রবার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎসবে অংশ নিয়েছেন ভারত সহ বিশ্বের 155টি দেশের প্রায় 35,000 শিল্পী। সব সংশয় আর বাধা কাটিয়ে অবশেষে নয়াদিল্লিতে যমুনা তীরে শুরু হয়েছে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। বিশ্বের 155টি দেশের প্রায় 35,000 শিল্পী নিজ নিজ সংস্কৃতি তুলে ধরবেন এ উৎসবে। উৎসব উপলক্ষে 7 একর জায়গা জুড়ে তৈরি মঞ্চ বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক মঞ্চ বলে দাবি আয়োজকদের। বিশাল এই উৎসবের আয়োজন করে ভারতের আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের মালিকানাধীন আর্ট অব লিভিং ফাউন্ডেশন। তবে এই উৎসবের কারণে যমুনা নদী ও এর আশপাশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কায় এর বিরোধিতা করেন ভারতের পরিবেশবিদরা। উৎসবের আয়োজন করায় আর্ট অব লিভিং ফাউন্ডেশনকে $7.5 লাখ জরিমানা করেছে ভারতের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ আদালত। সমালোচকরা বলছেন এ উৎসব আমার ব্যক্তিগত অনুষ্ঠান। এ ব্যাপারে আমিও একমত, কারণ পুরো বিশ্বই আমার পরিবার। শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরতে এ আয়োজন করা রবি শঙ্করকে ধন্যবাদ জানান মোদী। শুধু অর্থনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ অন্য দেশের সঙ্গে যুক্ত নয়, সংস্কৃতি আর মূল্যবোধও সম্পর্ক সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আমাদের গর্ব করা উচিত। আগামী রোববার পর্যন্ত চলবে এ উৎসব। ধারণা করা হচ্ছে উৎসব উপলক্ষে দেশ বিদেশের কয়েক লাখ দর্শক জড়ো হবেন যমুনার তীরে। আফরোজ নিপা, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্রের শিকাগো ও মিসৌরিতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের হাঙ্গামায় পণ্ড নির্বাচনী সমাবেশ। রিপাবলিকান দলের মনোনয়ন লড়াই খামখেয়ালিপূর্ণ বললেন ওবামা। 1.5 বছরের মধ্যে সিরিয়া নির্বাচন অনুষ্ঠানের আশা জাতিসংঘের। শান্তি আলোচনায় কুর্দিদের অন্তর্ভুক্ত করার আহ্বান মস্কোর। যৌন নির্যাতনে অভিযুক্ত শান্তিরক্ষীদের পুরো ইউনিট দেশে ফেরত পাঠাতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস। ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রত্যাহার করা হবে সব সেনা। এবং মার্কিন নিয়ন্ত্রণমুক্ত করতে দক্ষিণ কোরিয়ায় আক্রমণের হুঁশিয়ারি উত্তরের। কোরীয় উপদ্বীপে সামরিকীকরণের সমালোচনায় চীন ও রাশিয়া। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।